काशी का वाराणसी कहते हैं महादेव का नगरी, যাকে বাঙালিরা ভালোবেসে নাম দিয়েছে তাদের প্রিয় বেনারস। এই বেনারস শহরের প্রত্যেকটি অলিগলিতে যেমন রয়েছে একাধিক দেবদেবীর মন্দির এবং তার সাথে জড়িয়ে থাকা একাধিক রহস্যময় কাহিনী, তেমনি বেনারসের প্রত্যেকটি ঘাটের সাথে জড়িয়ে রয়েছে পুরাণের একাধিক ঘটনা। কথায় আছে যে একবার এই বেনারস শহরে আসে সে বাড়ি ফিরে গেলেও তার মন হারিয়ে যায় এই বেনারসের গলিগুলো। তবে আমাদের বেনারসে হারিয়ে যাওয়ার গল্পটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। সুস্বাগতম সকলকে একটা নতুন গন্তব্যের নতুন ভিডিওতে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর এই হাওড়া স্টেশন থেকেই 13009 দ্রুন এক্সপ্রেসে করে আমরা পাড়ি দেব পৃথিবীর সবথেকে পবিত্র ঘাট বেনারস। এই ট্রেনটা কিন্তু আমাদের 8:25-এ হাওড়া স্টেশন ছেড়ে কালকে সকাল বেনারসিতে পৌঁছাবে সকাল 11টার সময়। ট্রেন যখন তার নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল বেনারসের উদ্দেশ্যে, আমরাও ঝটপট রাতের খাওয়া দাওয়া সেরে চললাম ঘুমের দেশে। আমাদের ট্রেন কিন্তু এখন এসে দাঁড়িয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, এরপরই কাশী, তারপরে কিন্তু নেমে পড়বো বেনারসিতে। ট্রেন যখন বেনারসের নমঘাট পেরোচ্ছে তখন মনের ভেতরে প্রথমবার বেনারস দেখার উত্তেজনাটা যেন আরো বহুগুণ বেড়ে গেল। আমাদের ট্রেন কিন্তু এখন নমঘাট পেরিয়ে ঢুকলো কাশী স্টেশন, আর এর পরের স্টেশনটাই হচ্ছে কিন্তু বেনারস। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে আবারও ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় এখন 11:30 মতো বাজে, আর আমরা কিন্তু নেমে পড়েছি মহাদেবের শহর বারাণসীতে। আর এখান থেকে প্রথমে আমরা যাব হচ্ছে গোদুলিয়া চক, তারপর ওখান থেকে কিন্তু চলে যাব হোটেলে। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে, কি বল দিদি? দারুণ, খুব পছন্দের একটা জায়গা ছিল বারাণসী। সেখানে আজকে আসতে পেরে নিজেকেই বিশ্বাস হচ্ছে না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল এই বারাণসীতে আসবো একদিন, সেটা কিন্তু আজকে অবশেষে পূরণ হলো। ট্রেন থেকে নেমে বেনারস ঘোরার জন্য সবার প্রথমে আপনাকে যেতে হবে গোদুলিয়া চক। গোদুলিয়া চকে আপনি যদি রিজার্ভে যান তাহলে কিন্তু আপনাদের খরচা পড়বে 200 টাকা মতো, আর যদি শেয়ারে যান তাহলে জনপ্রতি 20 টাকা মতো খরচা হবে। এই বেনারসের রাস্তায় আপনারা যদি টোটো বা অটো করে যান তাহলে কিন্তু আপনাদের বেকার হবে। মানে বেকার হবে এই কারণেই বলছি, কারণ রাস্তায় এতটা পরিমাণে জ্যাম যে আপনার টোটো অটো করে যাওয়ার থেকে হেঁটে যাওয়া কিন্তু অনেক বেটার, মানে অনেক আগে পৌঁছে যেতে পারবেন। আর আমরা এখন ঝেড়ে যাচ্ছি বেনারসের রাস্তা ধরে গোদুলিয়া চকের দিকে। আমাদের টোটো নামিয়ে দিচ্ছে ঠিক ওই জায়গাটাতে, কারণ এই জায়গাটাতে টোটোর এন্ট্রি নেই। আমরা কিন্তু এখন চলে এসেছি গোদুলিয়া চকে, আর এই গোদুলিয়া চকের চারিদিকে কিন্তু থাকার জন্য রয়েছে একাধিক হোটেল, যেখানে আপনারা দরদাম করে চাইলে আপনার থাকার বাসস্থানটা ঠিক করে নিতে পারেন। এই হচ্ছে গোদুলিয়া চকের মেন স্তম্ভটা। এই স্তম্ভের এই দিকে যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু চলে গেছে দশম ঘাটের দিকে, আর যেদিকে সার তাকিয়ে রয়েছে সেটা কিন্তু গেছে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমরা গোদুলিয়া চকের সামনেই একটা হোটেল পেয়ে গেছি। হোটেলের নাম হচ্ছে রামা প্যালেস। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রামা প্যালেস। এখানে কিন্তু এসি এবং নন এসি দুটো রুমই আপনারা পেয়ে যাবেন। এই ঢুকেই হচ্ছে ওনাদের রিসেপশন, আমাদের এন্ট্রি হয়ে গেছে, আর তার সাথে কিন্তু এখানে রয়েছে লিফটও। এই হচ্ছে আমাদের রুম 110 নম্বর। এই ঢুকেই কিন্তু বেশ বড় সাইজের একটা রুম রয়েছে, এখানে ডাবল বেড রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে বাথরুম। দেখাই বাথরুমটা, এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এই দিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে রয়েছে একটা আয়না। যেহেতু এখন এখানে মাসান হোলি বা মানস হোলি চলছে, তাই কিন্তু প্রত্যেকটা রুমের প্রাইস কিন্তু অনেকটাই বেশি আছে। আমাদের এই রুমটা পড়েছে 1300 টাকা পার নাইট। এবার ফার্স্টে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে কিন্তু করতে যাবো আমরা লাঞ্চ, কারণ এখন কিন্তু দুপুর প্রায় 2টো বাজতে যায়। ফ্রেশ হয়ে হোটেলের সামনের একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ সেরে নিলাম ভেজ থালি দিয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি বন্দিমাতার মন্দির দেখতে। খাওয়া দাওয়া মোটামুটির মধ্যে বেশ ভালোই ছিল। ভেজ থালি নিয়েছিলাম, পড়েছিল 80 টাকা করে। আমরা এখন এসে দাঁড়িয়েছি দশাশ্বমেধ ঘাটের সামনে। এই যে আমার ঠিক পেছনেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর এই দশাশ্বমেধ ঘাট থেকে উঠে আসলেই দেখতে পাবেন একটা কালী মন্দির রয়েছে, আর সেই কালী মন্দিরের পাশের রাস্তাতে ঢুকে গেলেই বন্দিমাতার মন্দির। আমরা এখন এসে দাঁড়িয়েছি বন্দিমাতার মন্দিরের সামনে। এই যে এইদিকে হচ্ছে বন্দিমাতার মন্দির, তবে এখানে কিন্তু ফটোগ্রাফি মানে মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু ভিডিও করা বারণ, তাই আমরা করছি না। আপনি মন্দিরের ভেতরে গেলে দেখতে পাবেন প্রচুর তালা কিন্তু ঝুলছে এবং প্রচুর তালা কিন্তু বাঁধা রয়েছে। আপনাদের
পরিবারের কোনো ব্যক্তি যদি নির্দোষে জেলে যায় বা কোর্ট কাছারির কোনো মামলায় জড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এখানে এসে তালা বেঁধে যেতে পারেন। আপনাদের কিন্তু মনস্কামনা পূরণ হবেই হবে। এখানকার লোকমতে এটাই প্রচলিত। এখানে পুরোহিত বললেন আমাদের কলকাতা এবং অনেক জায়গা থেকে, বর্ধমান থেকেও লোক আসে, এসে কিন্তু এই মন্দিরে তালা বেঁধে যায় এবং পুজো দিয়ে যায়। বন্দি মাতার মন্দির ঘুরে এখন আমরা যাচ্ছি বেনারসের সেই বিখ্যাত অলিগলির রাস্তা ধরে যাচ্ছি বিশালাক্ষী মন্দিরের দিকে। এই সামনেই হচ্ছে বিশালাক্ষী মন্দির। বেনারসের এই বিশালাক্ষী মন্দির 51টা সতীপীঠের একটা পীঠ, যেখানে মায়ের মুখমণ্ডল পড়েছিল। শোনা যায় বাবা বিশ্বনাথ প্রতি রাতে আসে এই মন্দিরে বিশ্রাম নিতে। আমরা কিন্তু এখন রয়েছি চন্দনেশ্বর মন্দিরে, আর এই চন্দনেশ্বর মন্দিরটি কিন্তু কাশীখণ্ডে এই চন্দনেশ্বর মন্দিরের উল্লেখ আছে। পুরাণ মতে মানে চন্দ্র কিন্তু শিবকে প্রসন্ন করার জন্য নিজের হিম দিয়ে এই মন্দিরে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠান করেছিলেন এবং শিবের আরাধনা করতেন, এবং এই মন্দিরের ঠিক মাঝখানে একটা কুয়া প্রতিষ্ঠান করেছিলেন, যেটাকে অমৃত কুয়া বলা হয়। এই যে আমার ঠিক পেছনে যে কুয়াটা দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই অমৃত কুয়া। একটা কথা প্রচলিত আছে, এই কুয়াতে যদি আপনার ছাওয়া পড়ে, মানে কুয়ার জলে দিয়ে যদি আপনি উঁকি মেরে দেখেন, যদি আপনার ছাওয়া পড়ে তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি কোনো কারণে আপনার যদি ছায়া না পড়ে তাহলে কিন্তু আপনি 6 মাসের মধ্যেই মারা যাবেন। তবে এটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, কিন্তু এই কথাটাই কিন্তু এখানে সকলের মুখে প্রচলিত আছে। আর এই কুয়ার জল সত্যিকারের অমৃত, মানে কুয়ার জলটা এতটাই পরিষ্কার এবং এতটাই শুদ্ধ যে আপনি যদি এই কুয়ার জল পান করেন তাহলে কিন্তু আপনার অনেক রোগ ব্যাধি থেকে আপনি নির্মূল হবেন। এই বেনারসের প্রত্যেকটা গলিতে কিন্তু ছড়িয়ে রয়েছে পুরাণের বিভিন্ন কাহিনী, তার মধ্যে কিন্তু এই চন্দ্রকূপ বা অমৃতকূপ কিন্তু একটি। তো চলুন এবার মণিকর্ণিকা ঘাটের দিকে যাওয়া যাক। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 6টা মতো বাজতে যায়, আর আমরা চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে। এইখানে কিন্তু রাত হোক কিংবা সকাল, দুপুর হোক কিংবা বিকেল, কখনোই কিন্তু মরা চিতার আগুন নেবে না। মানে 24/7 কিন্তু এখানে মরা আসতেই থাকে এবং সেটা দাহ হতে থাকে। আমরা কিন্তু এখন রয়েছি ললিতা ঘাটে, আর এই ললিতা ঘাটের ওপরে কিন্তু রয়েছে নেপাল টেম্পল। তো চলুন বেনারসের এরকম জায়গায় এসে নেপালের মন্দির দর্শন করে আসি। নেপালের এক রাজা কিন্তু এসেছিল বেনারস ঘুরতে, আর তিনি এসে এখানে এই পশুপতিনাথ মন্দিরটি স্থাপন করেছিলেন। আর এখানে কিন্তু এই পশুপতিনাথ মন্দিরে কিন্তু যা পূজারী আছে সবাই কিন্তু নেপালি। আর এই পশুপতিনাথ কিন্তু শিবেরই একটা রূপ, যে রূপটাকে পুজো করা হয় এই নেপালি মন্দিরে। আমরা কিন্তু এখন রয়েছি মণিকর্ণিকা ঘাটে, এই বেনারস ঘাটের শহর। এখানে কিন্তু টোটাল রয়েছে 84খানা ঘাট, আর এই 84খানা ঘাটের মধ্যে এই মণিকর্ণিকা ঘাট হচ্ছে সব থেকে বিখ্যাত ঘাট। ঘড়ির কাঁটায় যখন সন্ধ্যে 7টা বাজলো, এই ললিতা ঘাটে শুরু হলো লাইট অ্যান্ড সাউন্ড শো। नन्दाय ललिता तत्त्वतीर्थं मायापुरीषु च तथा मित्रपदं नाम ततः केदारमुत्तमम्। आस्था, श्रद्धा एवं सबसे प्राचीन सभ्यता का साक्षी है यह वाराणसी शहर। এই লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে জানতে পারলাম বেনারস उत्पत्तिर आसल काहिनी। अपने सभी भक्तों को आशीर्वाद देकर उन्हें भय से सुरक्षा प्रदान करते हैं। ब्रह्मांड के स्वामी एवं वाराणसी के भगवान श्री विश्वनाथ की हम वंदना करते हैं। मैं आदि नगरी काशी हूं, वही काशी जो स्वयं भगवान शिव के त्रिशूल पर विद्यमान है। सृष्टि के प्रारंभ में महादेव ने जब पृथ्वी पर अपनी दृष्टि डाली तो उन्हें एक भाग चमकता हुआ प्रतीत हुआ। उसी भाग को भगवान शिव ने काशी का नाम दिया। कालांतर में गंगा नदी के तट पर बसी इस काशी नगरी में समय समय पर अनेकों घाट विकसित हुए, जहां श्रद्धालु आकर पूजा अर्चना एवं स्नान किया करते थे। माना तो यह भी जाता है कि यह नगरी एक बहुत सुंदर वन से ढकी हुई थी, जहां पीपल, आम, बरगद, शीशम आदि के वृक्ष हुआ करते थे, जिनकी छाया में बैठ ऋषि मुनि, साधु संत
आनंद से तपस्या किया करते थे, इसलिए इस जगह का उल्लेख आनंद वन के नाम से भी किया गया है। जितनी पुरानी काशी नगरी है, उतना ही पुराना यहाँ का काशी विश्वनाथ मंदिर भी है। भगवान शिव को विश्वेश्वर, विश्वनाथ आदि नामों से भी संबोधित किया जाता है, जिनका अर्थ है संपूर्ण विश्व के स्वामी। किंवदंतियों की माने तो सृष्टि के आदि में जब भगवान शिव एवं मां पार्वती पृथ्वी का भ्रमण कर रहे थे, उन्हें यह स्थान बहुत प्रिय लगा। तब मां पार्वती को यहाँ कुछ समय रुकने की इच्छा हुई, तो भगवान शिव अपने लिंग रूप में यहीं स्थापित हो गए। तभी से 12 ज्योतिर्लिंगों में इस मंदिर को विश्वेश्वर मंदिर के नाम से भी जाना जाने लगा, जहां भगवान शिव और माता पार्वती सदैव वास करते हैं। প্রত্যেক দিন 7টা সাড়ে 7টা থেকে কিন্তু এই ললিত ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা দেখতে কিন্তু দারুণ লাগলো। কি বল দিদি? অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। লাইটটা অফ করে যে ঘাটের এখানটাতে যে মানে বাবার মন্দিরের এখানটাতে দারুণভাবে প্রজেক্টটা অ্যাজ এ প্রজেকশন করে দারুণ অনেক তথ্য জানা গেল, যেগুলো হয়তো কিছুটা আমরা জানি, আবার কিছুটা হয়তো জানি। সত্যি অনেক কিছু কিন্তু জানতে পারলাম এই বেনারস সম্পর্কে এই লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে। আমি কিন্তু রেকমেন্ড করলাম আপনারা যদি বেনারস আসেন তাহলে কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কোনোভাবেই মিস করবেন না। এটার জন্য একটা টাইম শিডিউল রাখবেন যাতে এটাও আপনারা দেখতে পারেন। এই বেনারস কিন্তু বিখ্যাত শুধু এই ঘাটগুলোর জন্য না, এই বেনারস কিন্তু বিখ্যাত তার বিখ্যাত কিছু খাবার দাবারের জন্য, যেমন হচ্ছে চাট, পাপড়ি চাট, বেনারসি পান, লস্যি, মালাই লস্যি। তো এইগুলো কিন্তু এবার আমরা ট্রাই করব। আমি যদি এখন ফোনে ভিডিও করছি কারণ আমার গোপ্রোতে একদম চার্জ শেষ, আজ এক্সট্রা ব্যাটারিটা সেটা রেখে এসেছি রুমে। তো চলুন এবার ট্রাই করব আমরা বিখ্যাত বেনারসের চাট, পাপড়ি চাট এবং বেনারসি পান। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা প্রথমে দর্শন করলাম অন্নপূর্ণা মন্দির এবং অন্নপূর্ণা ভোজনাশালায় থেকে অন্নপূর্ণা মন্দিরের ভোগ খেলাম। এই অন্নপূর্ণা ভোজনাশালায় কিন্তু আপনার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিনামূল্যে খাবার দাবার পেয়ে যাবেন। অন্নপূর্ণা মন্দিরে আমরা ভোগ খেয়ে এখন যাচ্ছি গদুলিয়া চকে বেনারসের বিখ্যাত পাপড়ি চাট খেতে। বেনারসের পাপড়ি চাটের কথা বললে কাশী চাট ভান্ডারের কথা সবার আগে মাথায় আসে, যেখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়। তবে আমরা নিয়েছিলাম এই কাশী চাট ভান্ডারের সব থেকে বিখ্যাত পালং পাতা চাট আর টমেটো চাট। আমার কিন্তু রেকমেন্ড রইল, যদি আপনারা এই বেনারস আসেন তাহলে এই কাশী চাট ভান্ডার থেকে কিন্তু চাট খাবেনই খাবেন। এই চাট খেয়েই প্রথম দিনটা এইভাবেই কাটিয়েছিলাম বেনারসে। গুড মর্নিং ফ্রম বেনারস। আজ 11ই মার্চ 2025, আর আজকে এই বেনারসে পালন করা হবে পৃথিবীর সব থেকে অদ্ভুত এক হোলি, মাসান হোলি। যে হোলি রং দিয়ে না, আবির দিয়ে না, খেলা হয় মরা মানুষের ছাই দিয়ে। আর সেই হোলি খেলা দেখতে কিন্তু আমরা আজকে চলে এসেছি এই বেনারস। তো চলুন শুরু করা যাক মহাদেবের নামের সাথে, পার্বতে পতে হর হর মহাদেব। বেনারসে আমরা সকলেরই শুরুটা করলাম গরম গরম চায়ের সাথে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মণিকর্ণিকা ঘাটে, আর এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু কিছুক্ষণ পরই শুরু হবে মাসান হোলি। এই দেখুন, সেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। বেনারসের এই মাসান হোলির ভিডিওটি আগেই আপনারা দেখেছেন আমার এই চ্যানেলে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখার একান্ত অনুরোধ রইল। ভিডিওর লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা কিন্তু এই বেনারসের মানস হোলিতে দারুণভাবে মজা করেছি সকলে মিলে। মহাদেবের সব থেকে প্রিয় শহর কিন্তু হচ্ছে এই বেনারস শহর। আর এই মানস হোলি কিন্তু প্রথম খেলেছিলেন মহাদেব শিব নিজেই, মানে নিজে মর্তে এসে ছাই দিয়ে খেলে গেছিলেন মানস হোলি। আর তারপর থেকে কিন্তু পালন করা হয় এই বেনারসে মানস হোলি। মাসান হোলি খেলে আমরা স্নান ফান করে চলে এসেছি আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি।
ভেজ থালিটা পড়লো 120 টাকা। দিয়েছে কি কি, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, এখানে একটা সবজি দিয়েছে, পনির দিয়েছে, শশা দিয়েছে, আর দিয়েছে আচার, আর তার সাথে কিন্তু রয়েছে রুটি। এই বেনারসে আপনি যেখানেই খেতে যাবেন না কেন আপনাকে কিন্তু এরকম একটা থালি পরিবেশন করাবে যেখানে ভাত এবং রুটি দুটোই থাকবে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলুন ঝটপট খাওয়া দাওয়া করে নিই। দারুণ সুন্দর একটা খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। কালকে আমরা যেখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম সেটার থেকে বলবো এই হোটেলটা অনেক অনেক গুণ ভালো। বাপ রে বাপ, রিভিউ দিতে চাই তাহলে বলবো ডেফিনেটলি কালকের হোটেলটা থেকে কেউ যদি খেতে হয় বাঙালি থালি এখানে এসে খেতে পারো, খেয়ে পোষাবে। কারণ বাকি জায়গায় খাওয়া মানে বাঙালিদের জন্য খুব সমস্যার জিনিস, কারণ ঠিকঠাক খাবার পাওয়া যায় না, আর খাওয়ার না হলে তো খুব অসুবিধা। মানে ভাত খেতে হলে এখানে এসে খেতে পারো, খুব ভালো কোয়ালিটির খাওয়া। তো চলো এবার দারুণ সুন্দর খাওয়া দাওয়ার পরে এবার কিন্তু যাব এই বেনারসের দশাশ্বমেধ ঘাটে। আমরা কিন্তু চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে, আর এই গঙ্গা আরতি কিন্তু শুরু হবে ঠিক সন্ধ্যে 7টা থেকে। আপনারা যদি এই গঙ্গা আরতি দেখতে চান তাহলে চেষ্টা করবেন 3টে কি 4টের মধ্যেই কিন্তু চলে আসতে এই দশাশ্বমেধ ঘাটে, নাহলে কিন্তু বসার চান্সটা অনেক কম পাবেন, এবং যত বাজে বসার চান্স পাবেন তত কিন্তু ভালো ভিউ পাবেন না, মানে সুন্দর করে এই গঙ্গা আরতি উপভোগ করতে পারবেন না। তো এটাই বলবো, যদি আপনারা গঙ্গা আরতি দেখতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসবেন। ধীরে ধীরে যত সন্ধ্যা নেমে আসছে এই গঙ্গার ঘাট কিন্তু আলাদাই একটা রূপে সেজে উঠছে। আর এখন কিন্তু আরতি শুরু হতে মাত্র আর কিছুক্ষণ বাকি, এখন চলছে সংকল্প। তবে আপনারা যদি ঠিকঠাকভাবে বসার জায়গাও না পান, মানে ঠিক করে যদি না দেখতে পান তাদের চিন্তা নেই, এখানে কিন্তু বড় করে একটা এলইডি স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে আপনার এই আরতিটা সম্পূর্ণ কিন্তু দেখতে পাবেন। দারুণ সুন্দর একটা গঙ্গা আরতি দেখে আমরা এখন এই গঙ্গার পাড় ধরেই যাচ্ছি বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। এই সময়টা কিন্তু বাবা বিশ্বনাথ মন্দিরে ভিড় অনেকটাই কম থাকে। আপনারা যদি বিশ্বনাথ মন্দির পুজো দেন তাহলে চেষ্টা করবেন এই সন্ধ্যের দিকে এসে বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া। আমরা কিন্তু চলে এসেছি বিশ্বনাথ মন্দিরের সামনে, এবার বাড়ি হচ্ছে ডালা কিনে পুজো দেওয়ার। আমরা ভেবেছিলাম যে ললিত ঘাট থেকে ঢুকবো, কিন্তু আজকে মানসলের জন্য ওই ললিত ঘাট এবং বিশ্বনাথ যে করিডোরটা আছে সেটা কিন্তু বন্ধ আছে, তো আমাদেরকে ঢুকতে হবে এই 4 নম্বর গেট থেকে। তবে আপনারা যদি আসেন তাহলে কিন্তু চেষ্টা করবেন ললিত ঘাট থেকে পুজো দেওয়ার, ওখান থেকে কিন্তু লাইনটা অনেকটাই কম পড়ে, মানে অনেক কম সময় লাগবে আপনাদের পুজো দিতে। আপনি সকালে পুজো দিন বা বিকেলে পুজো দিন বা রাতে পুজো দিন, আপনারা কিন্তু ওই ললিত ঘাট থেকে পুজো দেওয়ার চেষ্টা করবেন। আর এই মন্দির কিন্তু খোলা থাকে রাত্রি 11টা পর্যন্ত। তো চলুন, ভেতরে তো মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ না, তো এখানে একটা লকারে জমা দিয়ে আমরা ভেতরে যাব পুজো দিতে। এখান থেকে ডালা নিয়ে আমরা ভেতরে যাব। এই মন্দিরের চারপাশে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে, মানে প্রত্যেকটা গেটের বাইরে কিন্তু অনেক দোকান রয়েছে, যে কোনো দোকান থেকেই আপনারা কিন্তু ডালা কিনে ভেতরে পুজো দিতে যেতে পারেন। আর সেই ক্ষেত্রে কিন্তু যে লকার, আপনাদের ফোন মোবাইল এইগুলো কিন্তু বিনা পয়সায় লকার নিয়ে আপনারা রাখতে পারবেন, যেখান থেকে আপনারা প্রসাদ কিনবেন। আমরা কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিলাম বাবা বিশ্বনাথের। এবার বাড়ি হচ্ছে বাড়ি যাওয়া এবং বাড়ি গিয়ে আজকের দিনটা রেস্ট নেওয়া, মানে বাড়ি বলতে আর কি হোটেল যাওয়া, হোটেল দিয়ে আজকের দিনটা রেস্ট নেওয়া। পুজো দিয়ে রুমে গিয়ে রেস্ট নিলাম, আর পরের দিনের সকালটা শুরু হয়েছিল বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাট থেকে। গুড মর্নিং ফ্রম বারাণসী। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই বারাণসী শহরটাকে আবারও ঘুরতে, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। আজকে কিন্তু আমরা করব নৌকা বিহার। তবে ইচ্ছা ছিল একটু সকালের দিকে এসে নৌকা বিহারটা করার, কিন্তু কালকে মাসানওয়ালিতে শরীর এতটাই টায়ার্ড ছিল, এতটাই পরে ভাইয়ের এডিটও ছিল, হ্যাঁ ভিডিওটা যদি এডিট করে ছাড়তে হবে, তো রাত্রেবেলা সময় এডিটও করছিলাম, তাই দেরিও হয়ে গেছে। ভেবেছিলাম সকাল সকাল এসে এই নৌকা বিহারটা করব, কিন্তু দেরি হয়ে গেছে, তো এখনই করবো আমরা নৌকা বিহার। এখন কটা বাজে? 9টা মতো বাজে। তো চলো দেখি শেয়ারে কত পড়ে, আর যদি প্রাইভেট তোমরা নাও তাহলে কত টাকা কি খরচা পড়ে। বেনারসের প্রধান আকর্ষণ হলো এই পবিত্র গঙ্গা নদীতে নৌকা বিহার করা, যেখানে আপনাকে মোট 84খানা ঘাট ঘোরাবে, আর প্রত্যেকটি ঘাটের পৌরাণিক কাহিনী নৌকা চালক
আপনাদের সামনে তুলে ধরবে। ये 87 घाट है यहाँ पर टोटल, लेकिन नाविक भाई जितने भी घुमाते हैं ना, आपको 84 घाट ही घुमाएंगे, उसमें से 3 घाट मिस हो जाता है। और 87 में से यदि पॉपुलर जो घाट है वो आपका पहला 80 घाट है, दूसरा आपका आ जाएगा हरिश्चंद्र घाट, तीसरा आपका दशाश्वमेध घाट और चौथा आपका मणिकर्णिका, पांचवा आपका पंचगंगा घाट और छठा आपका आ जाएगा आदि केशव घाट। हम आपको स्टोरी भी बता दे रहे हैं इन सभी घाटों का। 80 घाट देखिए इसलिए फेमस है क्योंकि वहाँ पे नदी का संगम हुआ है। जब माँ दुर्गा युद्ध के पश्चात विजय प्राप्त की थी ना, तो अपना जो खड़ग था ना उसको वही 80 घाट पे ही फेंकी थी। तो खड़ग के निशान से एक नदी उत्पन्न हुआ था, उस नदी का नाम ही रखा गया 80 नदी, जो गंगा में आके संगम हुआ था, इसीलिए उस घाट का नाम ही पड़ा 80 घाट। और शाम सुबह का जो गंगा आरती होता है वहाँ पे होता है, सुबह बनारस, शाम को भी होता है, सुबह का लेकिन फेमस है वहाँ का। फिर उसके बाद आपका देखिए हरिश्चंद्र का तो मैं आपको ऑलरेडी स्टोरी बताया। वहाँ पे राजा सत्यवादी राजा हरिश्चंद्र चिता जलाने का नौकरी करते थे। दशाश्वमेध घाट पे राजा दशरथ ने 10-12 अश्वमेध यज्ञ कराए थे, इसीलिए उस घाट का नाम पड़ा दशाश्वमेध घाट। और चौथा आपका आ जाएगा मणिकर्णिका घाट। मणिकर्णिका घाट इसलिए फेमस है क्योंकि वहाँ 24 घंटाएँ चिताएँ जलती हैं और कहा जाता है कि जो भी शवें वहाँ जलती हैं उसको सीधा मोक्ष प्राप्त होता है। और काशी को जो मोक्ष भूमि बोला जाता है मणिकर्णिका घाट की वजह से ही बोला जाता है। क्यों, इसका स्टोरी सुनेंगे तो हम शॉर्ट में बता दे रहे हैं आपको। देखिए जब भगवान शिव सृष्टि का विनाश जब कर रहे थे ना माता पार्वती के साथ, उस समय उस भूमि पे आए थे, तो उनको रोकने के लिए भगवान विष्णु ने अपने चक्र से एक कुंड का निर्माण किया। उस कुंड का नाम ही है मणिकर्णिका कुंड, आज भी वहाँ पे है। बोले कि प्रभु आप लोग इस कुंड में स्नान कीजिए ताकि आपका जो क्रोध है ना वो शांत हो, सृष्टि का विनाश रुक जाए। स्नान करते वक्त देखिए शिव जी का मणि और माता पार्वती जी का कुंडल वहाँ पे कुंड में गिर गया। वहाँ सप्तऋषि बैठे थे, उनको ढूंढने के लिए बोला गया लेकिन वो ढूंढने में असमर्थ रहे। तो इसी बात पे क्रोध में आके भगवान शिव कहते हैं कि हम जिस प्रकार आग के भांति जल रहे हैं उसी प्रकार यहाँ का भूमि सदैव जलता ही रहेगा। ये एक शमशान भूमि, यानी उनके मुख से श्राप निकल गया। तो उसी समय देखिए भगवान विष्णु कहते हैं कि प्रभु आपने श्राप दे दिया तो काशी में आएगा कौन? काशी तो एक दर्शन मात्र मार्ग बनेगा यात्री के लिए आने वाले समय में। तो शिव जी कहते हैं मुख से निकला वाणी वापस तो नहीं आ सकता, इसीलिए देखिए एक वरदान देते हैं कि जिस भी व्यक्ति का यहाँ पे दाह संस्कार होगा उसको सीधा मोक्ष प्राप्त होगा। और मरे हुए इंसान के कान में मैं स्वयं तारक मंत्र का जाप दूंगा, राम नाम सत्य है का। यही वजह है कि वहाँ पे 24 घंटाएँ चिताएँ जलती हैं और जलने वाले को मोक्ष प्राप्त होता है, क्योंकि भगवान शिव जी ने श्राप के बाद वरदान भी दिया। बस यही देखिए उसका वजह। और पंचगंगा घाट इसलिए प्रसिद्ध है क्योंकि वहाँ पे देखिए 5 नदी का संगम है, गंगा यमुना सरस्वती अलकनंदा भागीरथी। अदृश्य रूप से नदी के नीचे से, जैसे आपका प्रयागराज में गंगा यमुना सरस्वती है, यमुना नदी दिखाई नहीं देती है, सरस्वती नदी गंगा यमुना दिखाई देती है अदृश्य रूप से, वैसे ही यहाँ पर। और फिर उसके बाद देखिए आदि केशव जो घाट है ना वो इसलिए प्रसिद्ध है क्योंकि कहा जाता है कि आदि केशव घाट पे भगवान विष्णु का मंदिर है, दर्शन मात्र से ही आपके पापों से आपको मुक्ति मिल जाएगी। इसलिए कि देखिए वो मंदिर बहुत पुराना है, 3000 साल से भी पुराना वो मंदिर है। कहा जाता है कि जब गंगा यमुना, वहाँ पर भी देखिए संगम है गंगा यमुना का, यमुना गंगा वरुणा नदी और गंगा का जब संगम हुआ था तो उसी समय भगवान विष्णु वहाँ पे आए थे संगम देखने के लिए। जब देख के जा रहे थे तो उस समय उनके मन में विचार आया क्यों ना मैं अपना मूर्ति एक स्थापित यहाँ पे कर दूँ, आने वाले समय में एक यात्री के लिए दर्शन मार्ग जगह बनेगा। तो वहाँ पे एक काले रंग का पत्थर पड़ा था, उस पत्थर से ही अपने आप का आकार दिए थे। आज भी वो मंदिर आदि केशव घाट पे, यदि आप लोग के पास समय हो तो जाकर वहाँ दर्शन कर लीजिएगा, बहुत प्रसिद्ध मंदिर है। हम आपको बता दिए ना कि कभी भी आप घूमेंगे ना तो आपको ये सब घाटों पे नहीं ले जाएंगे। 2-3 घाट जो है, जौ विनायक घाट, आदि केशव घाट और रविदास घाट। देखिए प्रसिद्ध होने का ये है, ये काशी के राजा ने इस मंदिर का निर्माण कराया था। उनका ये मानना था ना कि मैं ये मंदिर का निर्माण करा के अपने माता को भेंट स्वरूप दे के उनके दूध के कर्ज से मैं मुक्त हो जाऊंगा, उनका ये सोचना था।
तो यही बात जाके अपने माता से बोलते हैं वो कि माँ मैं तेरे लिए काशी में एक मंदिर का निर्माण कराया, ले मैं भेंट स्वरूप दे के आपके दूध के कर्ज से मैं मुक्त हो जाऊँगा। तो उनकी माँ बोलती है कि बेटा ठीक है, तू जाके मंदिर देख, यदि सही होगा तो मैं मान लूँगी कि तू दूध के कर्ज से मुक्त हो जाए। तो जब आके देखते हैं तो ये मंदिर ज़मीन के अंदर धंस के करवट हो जाता है। तो भागा जाते हैं अपने माँ के पास, कहते हैं कि माँ मंदिर तो ठीक था, अभी नया कंस्ट्रक्शन कराया, ऐसे कैसे हो गया। तो उनकी माँ बोलती है कि बेटा ये तेरे शब्द के कारणवश ऐसा हुआ। तो कैसे सोच भी लिया कि कोई तू भेंट स्वरूप चीज़ दे के अपने माँ के दूध के कर्ज से मुक्त हो सकता है। बेटा तू ये मत भूल, संसार में कोई भी ऐसा पुत्र नहीं है कि कोई भेंट स्वरूप चीज़ दे, जैसे तू क्यों ना सोने का महल ही बना के दे, लेकिन माँ का दूध का ऋण कोई नहीं चुका सकता। तो यही स्टोरी है, इसका सत्य जो स्टोरी है। एक और स्टोरी कहा जाता है, इसका नाम काशी करवट में जैसे बताया, एक और नाम है रत्नेश्वर महादेव। रत्नेश्वर महादेव यानी कि जो अहिल्याबाई थी ना रानी, उनके दासी का नाम था रत्नाबाई। उन्होंने इस मंदिर का कंस्ट्रक्शन कराया था। वो दासी थी, उनके पास पैसा नहीं था, अहिल्याबाई से ही मतलब उधार लेके इस मंदिर का निर्माण कराए थे। तो पूरा निर्माण नहीं हो पाया, तभी उनका पैसा खर्च हो गया। तो पैसा कुछ और मांगने गई अहिल्याबाई से, तो उनका ये कहना था कि मैं पैसा दूंगी लेकिन ये मंदिर का नाम मेरे नाम पे रखा जाए, तो मैं पैसा दूंगी। तो ऐसा ही माना जाता है कि मतलब वो मंदिर का निर्माण न होने की वजह से पूरा वो मंदिर जमीन में धंस के करवट हो गया। तो ये मंदिर हर साल गंगा नदी 6 मंथ आपका पानी में रहेगा, 6 मंथ पानी के ऊपर रहेगा। और ये भी रहस्य है कि जिस दिन वो मंदिर पूरा डूब गया पानी के बाढ़ से, तो उस दिन काशी का प्रलय का दिन होगा। लेकिन आज तक कभी भी वो मंदिर पूरा डूबा नहीं है। थोड़ा ही बचेगा लेकिन बचेगा, पूरा डूब जाता है इतना बचेगा, लेकिन पूरा मंदिर डूब जाता है। मतलब आपको पता है पानी कहाँ तक जाता है? वो जो पीला दोनों टंकी दिख रहा है ना, ऊपर का जो बरामदा है ना, उसके नीचे जो कार्निश का डिजाइन ऐसे बना है ना, वहाँ तक पानी जाता है। ये जहाँ आप बैठे हैं ना, कम से कम 25 फीट पानी ऊपर रहता है जहाँ बैठे हैं। तो ये रेत के आगे देख रहे हैं जो पेड़ है ना, उससे भी 20 मीटर आगे पानी जाता है। पेड़ के आगे 20 मीटर पानी जाता है। तकरीबन 3 मंथ आपका नॉट अलाउड बोटिंग रहता है। নদীতে বোট রাইডটা করছি। এই বোট রাইডে কিন্তু শেয়ারে যদি আসেন তাহলে কিন্তু খরচা পড়বে 100 টাকা করে, আর যদি প্রাইভেট বোট রিজার্ভ করে আসেন তাহলে কিন্তু খরচা পড়বে 1500 টাকা করে। এই বেনারস শহরে কিন্তু রয়েছে টোটাল 87 খানা ঘাট, কিন্তু আপনাদের কিন্তু বোট রাইড করতে পারবেন মাত্র 84 খানা ঘাটে। আর এই প্রত্যেকটা ঘাটেরই কিন্তু রয়েছে একটা ইতিহাস, যেটা শুনতে কিন্তু বেশ লাগবে। আপনারা যদি শেয়ারে করে আসেন তাহলে কিন্তু, বা শেয়ারে বা প্রাইভেটে করে আসেন তাহলে কিন্তু এই দাদাই যে বোট চালাচ্ছে সেই দাদাই কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘাটের হিস্ট্রি কিন্তু বলে বলে শোনাবে। বোট রাইড শেষ করে কিন্তু আমরা এখন চলে এসেছি ললিতা ঘাটের বিশ্বনাথ করিডোরে। চলুন আপনাদের এই বিশ্বনাথ করিডোরটা একটু ঘুরিয়ে দেখাই। এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু রয়েছে আদি শঙ্করাচার্যের একটি মূর্তি। ইনি কিন্তু খুঁজে বার করেছিলেন কেদারনাথ এবং এই বিশ্বনাথ ধামের। এই করিডোরের ভেতরে কিন্তু দেখলাম 2-3টে ব্যাংকের এটিএমও রয়েছে। আপনারা যদি টাকা তোলার দরকার হয় তাহলে কিন্তু আপনারা এই করিডোরে এসে আপনাদের টাকা পয়সা যদি তুলতে হয় তাহলে কিন্তু তুলে নিতে পারেন। আমরা কিন্তু এখন এসে দাঁড়িয়েছি এই মণিকর্ণিকা ঘাটের সেই কুণ্ডে, যেখানে নাকি মহাদেবের মণি আর পার্বতী মাতার কুন্তল পড়েছিল। তার জন্য কিন্তু এই ঘাটটার নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই বেনারস শহরে যেমন রয়েছে প্রচুর ঘাট, তেমন কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি গলিতেই রয়েছে কিন্তু বিভিন্ন দেবদেবীর মন্দির। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা মন্দির দর্শনও করতে পারেন। আর এই প্রত্যেকটি গলির মধ্যে রয়েছে তার নিজের ইতিহাস। আর এই প্রত্যেকটি গলি কিন্তু প্রচুর প্রাচীন, মানে সেই প্রাচীন যুগেও কিন্তু এই বেনারস শহরের উল্লেখ পাওয়া যায়। আমরা এখন এই 2 ভাই বোন কিন্তু যাচ্ছি বেনারসের সেই বিখ্যাত গলি দিয়ে কাল ভৈরব মন্দিরের দিকে, যে মন্দির মানে কাল ভৈরবই কিন্তু এই পুরো বেনারস শহরটাকে রক্ষা করেন। আমরা কিন্তু এখন এসে পড়েছি এই বেনারস শহরের রক্ষাকর্তা কাল ভৈরব মন্দিরে, মানে কাল ভৈরবের কাছে, এই মহাকালের কাছে। এই মন্দির কিন্তু ভীষণই জাগ্রত মন্দির।
আমাদের কিন্তু কালভৈরব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাব আমরা গজলিয়া চক থেকে রুমে, আর রুমে গিয়ে চেক আউট করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেব। বেনারসের লস্যি কিন্তু ভীষণ বিখ্যাত। দিদি নিচে লস্যির দাম পড়লো 50 টাকা। আমি তো লস্যি খাই না, দিদি কিরম খেতে খেয়ে বলবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছে লস্যিটা। হ্যাঁ বেনারসের সব থেকে বিখ্যাত যে পানের দোকান, সেই পানের দোকান থেকেই যে আমরা নিয়ে নিয়েছি বেনারসি পান। আমার পান ভান্ডার কিন্তু বেনারসের সব থেকে ফেমাস বেনারসের সব থেকে ফেমাস পানের দোকান। আর সেখান থেকে আমরা নিয়ে নিলাম মিষ্টি বেনারসি পান, যেটা দাম পড়লো 40 টাকা করে। দারুণ খেতে, দারুণ। কথা বলতে পারছি না, পুরো মুখে পান ভর্তি। আর এই পানের দোকানটা কিন্তু বেনারসের যে গির্জা মোড় আছে, সেই গির্জা মোড়ের সামনেই কিন্তু রয়েছে এই দোকানটা, মানে গামা পান ভান্ডার। বেনারসি পান খেয়ে আমরা কিন্তু টোটোয় উঠে পড়েছি আর যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের স্টেশনের থেকে ভাড়া পড়েছে 20 টাকা করে, আমরা জনপ্রতি কিন্তু 20 টাকা করে যাচ্ছি স্টেশনের দিকে। আমরা কিন্তু বেনারস স্টেশন পৌঁছে গেছি। এবার হচ্ছে এই স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা। আমাদের ট্রেন এখনও দেয়নি, দেখছিলাম যে ওই 2:30 নাগাদ দেবে। এখন ওই 1:30 মতো বাজে, 1:30 কি 2 মতো বাজে। তো চলো এবার এখান থেকেই বাড়ি যাবো। আর আজকের মতো এই বেনারসের ভিডিও এখানেই শেষ করছি।